শত যোজনের কত মরুভূমি পাড়ায় গো, কত বালু চড়ে কত আখি ধারা ছড়ায় গো। বরষের পরে আসিলে ঈদ, ভুকারির দ্বারে সওগাত বইয়ে রেজোয়ানের, কণ্টক বনে আশ্বাস এনে গুলবাগের, সাকিরে জামেরে দিল তাগিদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ঈদ মোবারক কবিতার এই সূচনাটি দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সুরক্ষায় প্রতিদিনের আজকের বিশেষ আয়োজন সুরক্ষায় ঈদ আনন্দ। সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা জানি যে এই দীর্ঘ ৩০ দিনের সিয়াম সাধনা আমাদেরকে যে সংযমের শিক্ষা দিয়েছে, তারই ধারায় এই ঈদের আনন্দ উৎসব। এবং ঈদ আনন্দ শুধুমাত্র নিজের জন্য নয়, সবার মাঝে সেই আনন্দকে ছড়িয়ে দেওয়ার মাঝেই রয়েছে ঈদের সার্থকতা। এবং এই ঈদ আনন্দে আমরা আসলে আজকে কথা বলতে চাই একটি চিকিৎসক পরিবারের সঙ্গে, যাদের হৃদয়ের গল্প আমরা ধীরে ধীরে শুনব অল্প অল্প করে। এবং সেই চিকিৎসক পরিবারের সঙ্গে আমি যুক্ত করে দিচ্ছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রফেসর ডাক্তার জাহানারা লাইজু, ফার্মাকোলজি বিভাগ অধ্যাপক, উত্তর আধুনিক মেডিকেল কলেজ। ঈদ মোবারক এবং আপনাকে স্বাগত প্রফেসর ডাক্তার জাহানারা। আমরা এর পরবর্তীতে যাচ্ছি প্রফেসর ডাক্তার এস.এম. খালিদ মাহমুদ আপনার কাছে, যিনি জেনারেল পেডিয়াট্রিক সার্জারি অ্যান্ড স্টেম সেল থেরাপি বিভাগ, বাংলাদেশ শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউটে কর্মরত রয়েছেন। এবং আরেকটি পরে রয়েছে যে ওনার সহধর্মিণী আমাদের সঙ্গে রয়েছেন একই সঙ্গে। আপনাকে ধন্যবাদ, সবাইকে দিয়ে শুভেচ্ছা। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন সাইফ মাহমুদ, মেডিকেল শিক্ষার্থী, শেষ বর্ষ, উত্তর আধুনিক মেডিকেল কলেজ। এবং তার আরেকটি পরিচয় রয়েছে এই দম্পতির একজন সুসন্তান সাইফ। আপনাদের পুরো পরিবারকে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে। আমরা আসলে যে কথাটি বলতে চেয়েছিলাম যে ঈদ আমাদেরকে শুধুমাত্র আনন্দই দেয় না, সেটি ত্যাগ তিতিক্ষার একটি শিক্ষা নিয়ে আমাদেরকে সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতেও আমাদের উদ্বুদ্ধ করে। সেই ছোটবেলার ঈদের কথা মনে পড়ে যায়। আমি যদি শুরুতেই প্রফেসর ডাক্তার এস.এম. খালিদ মাহমুদ আপনার কাছে আসি, একেবারেই সেই ছোটবেলার ঈদের কথা কতটুকু মনে পড়ে, তখন কি করতেন? আমি আসলে আপনার ধন্যবাদ, আপনার অনেক সুন্দর একটা প্রশ্ন। এটা আমি আগে ভাবিনি। আমার এই প্রশ্নের সাথে সাথে আমি ভাবলাম, আমি নস্টালজিক হয়ে গেলাম। সেই ছোটোবেলার যে ঈদের আনন্দটা আমরা ফিল করি। আমরা 7 ভাই বোন ছিলাম এবং আমাদের যারা পাড়া প্রতিবেশী, যে আমাদের বন্ধুরা ছিল, ছোটো ছোটো বন্ধুরা, আমরা একসাথে ঈদ করব প্ল্যান করেছি। আমাদের এটা মনে আছে যে আমরা ভাই বোনদের কোনো জামা কাউকে দেখাতাম না। আমরা প্রত্যেকের আলাদা আলাদা জিনিস গুছিয়ে রাখতাম এবং লুকিয়ে রাখতাম, যাতে কেউ না দেখতে পারে। আমরা যেন ঈদের দিন পড়বো এবং সবাই আমরা ঈদের আনন্দটা আমরা শেয়ার করব। ঠিক এমনিতে আমাদের প্রতিবেশী যারা ছিল তাদের ক্ষেত্রে একই ছিল। এইটাই ছিল আমাদের আনন্দের একটা বেসিক ব্যাপার। এই লুকিয়ে রাখার মাঝেই ছিল ঈদের মূল আনন্দ। এবং সবচেয়ে মজার ব্যাপার ছিল, আমরা নতুন সাবান কিনতাম, সেই নতুন সাবান খুলে সেই সাবান দিয়ে আমরা গোসল করতাম সকালে এবং সবাই। এবং সেটা বাবার সাথে আমরা নামাজ পড়তে যেতাম, নামাজ পড়ে এসে আমরা সেমাই খেতাম, পায়েস খেতাম। সেটা অন্যরকম আনন্দ ছিল। আমাদের মনে হয় যে আনন্দটা এখনও আছে আমাদের সন্তানদের মাঝে, আমরা সেই আনন্দটা দেখতে পাই। বাট আমাদের ছোটোবেলার যে আনন্দটা, সেটা কিন্তু এখন আর আমরা কিছুটা ওইভাবে আসলে হয়তো হয় না। প্রফেসর ডাক্তার জাহানারা লাইজু, যে যত আমরা বড় হয়েছি তত দায়িত্ব বেড়েছে, ঈদের আনন্দ কমেছে, দায়িত্ব অনেক গুণ বেড়েছে। অন্যের মাঝে ঈদ আনন্দ তখন দেখতে হয়তো আমরা অভ্যস্ত হয়ে গেছি। আপনার একেবারে ছোটবেলার ঈদের কথা মনে পড়ে কি, যে আসলে তখন কি করতেন, কয়টা জামা পেতেন, ঈদের সালামির কথা কি মনে পড়ে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ছোটবেলার কথা বললে নস্টালজিক হয়ে যায়। ছোটবেলার ঈদ আনন্দটা আমাদের সময়, আমাদের সময় আনন্দটা অনেক বেশি ছিল এখনকার চেয়ে। আমাদের ছোটবেলায় যেটা হচ্ছে যে ড্রেসের একটা ব্যাপার ছিল, আমাদের জামা কাপড়টা লুকানো, আর হচ্ছে সালামি। এটা খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের কখন আমরা বের হব, আমাদের আশেপাশে বাড়িতে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে যাব এবং এই সালামি আমরা নিব, সেটার জন্য আমরা অপেক্ষায় থাকতাম। আর পাশাপাশি মাকে সাহায্য করতাম ঈদের যে কাজে, যেটা এটা খুব দায়িত্বের মধ্যে। আমি একমাত্র মেয়ে ছিলাম, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে টুকিটাকি যে ঘরের কাজে সাহায্য করতাম, যেটা হয়তো আজকালকার বাচ্চারা একটু হয়তো আমরা দেখি যে ওরা একটু কম করে। এটা আসলে আমরা মেনে নিতেই অভ্যস্ত, কিন্তু আমরা করেছি। তারপর আমরা আনন্দটাও করেছি। আবার আশেপাশে মেলা হতো, ঈদ মেলা যেটা, সেটাতে আমরা অংশ নিয়েছি। এটা খুব ভালো লাগতো। এই কথাগুলো এখন মনে পড়ে। আর এখনকার যে ঈদ, সেটা আমার হাজবেন্ড, আমার শ্বশুরের বাসা, আমার বাবার বাসা, সবার প্রতি দায়িত্ব, আমার সন্তানদের প্রতি দায়িত্ব। এবং আমাদের যারা এখন মানে পথচারী বা আমাদের আশেপাশে যারা আছে, যারা ঈদ উদযাপন করতে পারে না। আর প্রথমত আজকে এবারের ঈদটা একটু ডিফারেন্ট। আপনি মনে করবেন যে জুলাই আগস্টে যারা নিহত হয়েছে, সেই পরিবারের প্রতি তো আমাদের একটা দায়বদ্ধতা থেকেই যায়, যারা এই বাংলাদেশের জন্য অনেক করেছে। সো তাদের প্রতিও আমাদের একটা দায়িত্ববোধ থেকে আমরা কিছু কিছু সাহায্য করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। অবশ্যই। ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডাক্তার জাহানারা। খুব সুন্দরভাবে
সেকাল মিলিয়ে বললেন। আমি সাইফের কাছে আসি, এই সময়ের এই তরুণ প্রজন্মের প্রতিনিধি, পঞ্চম বর্ষে রয়েছে উত্তর আধুনিক মেডিকেল কলেজে। আমি আপনার ঈদ কেমন করে কাটছে, মানে এই প্রজন্মের ঈদ কেমন কাটে সেটা একটু জানতে চাই। ধন্যবাদ। এইবারে ঈদ আসলে আমরা শুরু হয়েছে তো অবশ্যই বলবো সালামি দিয়ে, যে আমার সব চাচারা সবার কাছে যে আমরা অনেক জ্বালানোর পর প্রায় অনেকটুকুই সালামি পেয়েছি। এর মধ্যে আমরা গিয়েছি আমার বন্ধুরা মিলে, ফ্যামিলি নিয়ে আমরা কেনাকাটা করেছি, এরকম করেছি। তারপর হচ্ছে সবাই মিলে আসলে এখন আগে আসলে আমাদের ফ্যামিলি মেম্বার সবাই বিদেশে ছিল, যখন আমরা সবাই একসাথে ছিলাম সবাই হুলস্থুল অবস্থা, বাসায় সব ফ্ল্যাটে আমরা এক একটা যেতাম, সবাই মিলে একসাথে সবাইকে বলতাম সালামি দেন এরকম। মানে এটা একটা খুব আনন্দের একটা ব্যাপার ছিল সালামির বিষয়। ভেরি বিগ। কিন্তু মানে আগের মতো কি এখন তো অনেক জামা কাপড় পাওয়া যায়, আগের মতো লুকিয়ে রাখতে হয় না, তাই না? না, লুকিয়ে তো একটু রাখতে হয়, না হলে আসলে ঈদে একটু নতুন জিনিস সবাইকে দেখাবো, সবাইকে এরকম করে আনন্দটা এটা কিন্তু আসলে এখনো কাজ করে, এখনো কাজ করে। সাইফ, অসংখ্য ধন্যবাদ। আমরা ডক্টর খালিদ আপনার কাছে যদি আরেকবার একটু ফিরে আসি, যে আসলে একটি কথা আমরা বলছিলাম যে একাল এবং সেকাল, মানে আমরা সবসময় আমরা বলি যারা আসলে আমাদের সময়ের ঈদ ভালো ছিল, এখন এই প্রজন্মে তারা ভাবছে যে আসলে সেই সময়ের ঈদ আমাদের কাছে তো সেরকম সিগনিফিকেন্ট মনে হচ্ছে না, আমাদের ঈদটাই বোধহয় আরো দারুণ বিষয়। তো এই যে কালের যে একটি পার্থক্য, প্রজন্মের একটি পার্থক্য, সেই বিষয়টি কি আপনি আপনার পরিবারের লক্ষ্য করেন কিনা, যে আপনার দুটি সন্তান রয়েছে এখানে রয়েছে, তাদের সাথে কিভাবে আসলে মিলিয়ে নেন? ব্যাপার হলো, আমার ছেলে মাত্র যেটা বলল, আমার মনে হয় আমি কিছুটা ডিফার করি ওর চিন্তার সাথে। সেটা হলো যে আগে আমরা সালামি নেওয়ার জন্য বসে থাকতাম, এখন আমরা সালামি দেওয়ার জন্য বসে থাকি। ওদেরকে ডেকে ডেকে আমরা সালামি দিই। বাট হ্যাঁ, অফকোর্স ওরা এনজয় করে এটাকে, ও সালামি নেওয়াটাকে এনজয় করে। বাট আগে যে আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, এই আকাঙ্ক্ষাটা ওরা প্রকাশ করে না। বাট আকাঙ্ক্ষা আমাদের গার্জেন হিসেবে আমাদেরটা বেশি, যে ওদের যেভাবে হোক আমাদের সালামি দিতে হবে। মানে এটি এখন আনন্দের বিষয়। সবচেয়ে মজার ব্যাপার, একাল আর সেকাল কিছু ডিফারেন্সও থাকবেই। আমাদের অনেক ধরনের পরিবর্তন এসছে, আমাদের সামাজিক পরিবর্তন এসছে, ইন্টারনেট বেস পরিবর্তন এসছে, ডিজিটাল, আমরা অনেক কিছু, আমাদের সন্তানরা অনেকটা এগিয়ে গেছে। সো আমরা একাল আর সেকাল যদি আমরা সবসময়ের জন্য চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু আমরা ধরা পড়ি, মিলবে না। তো সেই ক্ষেত্রে ওদের এই ব্যাপার ফিলিংগুলিকে আমাদের রেসপেক্ট করে আমরা একাল এবং সেকালকে এক করে ফেলতে পারি। জি, একটা মানে মাঝামাঝি একটা অবস্থান যেতে পারি। এক সময় ঈদ কার্ডের প্রচলন ছিল, যে একজনকে আয়োজন দিবে, এখন তো সব ডিজিটাল কার্ড, এখন সব ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা পরিবর্তনের সময়। দারুণ করে বলেছেন প্রফেসর ডক্টর লাইজু। আমি যদি জানতে চাই যে রান্না বান্নায় আপনি সিদ্ধহস্ত, পরিবারের জন্য অনেক কিছু করেন, এই সব কিছু মিলিয়ে কিভাবে ম্যানেজ করেন? এখন তো অনেক দায়িত্ব সবার জন্য করতে হয়, প্রফেশন রয়েছে, নিজের সাজসজ্জার কথা বাদই দিলাম, সবার কথা চিন্তা করতে হয়, সবার জামাপত্র কিনতে হয়, তারপরে রান্না বান্নার বিষয়টি কিভাবে ম্যানেজ করেন ঈদের দিনের? একটু আর্লি উঠতে হয় ঈদের দিন সকালে, না চাইলে যেটা হয় আমরা একটু আর্লি, যারা মায়েরা থাকে মায়েরা একটু আর্লি উঠে তারপর সকালে কাজগুলো সেরে ফেলি, বা কিছু আগে থেকে করে রাখি। যারা প্রফেশনাল, আপনারা বুঝতেই পারছেন, হয়তো আমরা কিছু আইটেম আগে থেকে করে রাখি, করে আমরা ফ্রোজেন করি, সেইটা আবার পরে ঈদের দিন আমরা বের করি, বা কিছু নতুন ফ্রেশ কিছু আইটেম রান্না করি, হয়ে যায়। এখন আমরা যখন যারা চাকরিজীবী, আপনারা সবাই জানেন, যারা তাদের একটু টাইম সেট আপ থাকে, যে এই সময়টা ভাগ করা থাকে যে কিভাবে আমরা করব, করে তারপরে আমরা রান্নাবান্না করি, তারপর সবার সাথে একটু আমরা দেখা সাক্ষাৎ করতে যাই, যেটা আমাদের দায়িত্বের মধ্যে। বা আমার বাবার সাথে একটু দেখা করতে যাই, তাকে সালাম দিতে যাই। আমার বাবা আছেন এখন আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি নেই, উনি, যার জন্য কিন্তু আমার ভাসুর দেবর সবাই আছেন, আমরা একই বিল্ডিংয়ে থাকি। সো দেখা যায় তাদের সাথে একটু দেখা করি, তাদের যারা আমাদের মুরব্বী আছেন তাদেরকে সালাম দেই। এটা তো আসলে আমাদের আগের থেকে ঈদ করা হয়। হ্যাঁ, আগে বরিশাল, আমার বাড়ি বরিশাল ছিল, তো যখন আমার বাবা এখন বর্তমানে অসুস্থ আছেন, উনি যেহেতু দেশে থাকেন না, ঢাকাতেই থাকেন, না হয় আমি আমার বিয়ের পরে যেটা ছিল খুব একটা আপনার কাছে শেয়ার করতে চাই, যেটা আমার দুটো ঈদ, একটা আমাদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। তো একটা ঈদ আমার শ্বশুর বাড়ির সাথে করতাম, আর একটা ঈদ আমার বাবার সাথে করতাম। এটা আমার শাশুড়িকে বলেছিলাম যে দুই বাসায় থাকলে আমার জন্য ভালো হয়, মানে একটা ঈদ আমার বাবার সাথে উদযাপন করলাম, একটা আমার শ্বশুর বাড়িতে উদযাপন করতাম আর কি। তো এখন যেহেতু বাবা ঢাকায় থাকেন, বাবার সাথে সবাই ঢাকা থাকে, তো একসাথেই করা হয় এটা আর কি। খুবই সুন্দর করে বললেন। সাইফ, কি খেতে ইচ্ছা হয় ঈদের দিনে? কি মার রান্না বেশি পছন্দ, নাকি আরো অন্য কিছু বাইরের ফাস্ট ফুড পছন্দ? আমি তো আসলে মায়ের রান্নায় তো একটা বায়াসনেস সবসময় থাকে, কিন্তু ঈদে তো আসলে সবার বাসায় বাসায় যে খাওয়া হয়, আমার
ফুপি, আমার চাচা চাচি সবাই মিলে সবার বাসায় আমরা একটা একটা কোর্স করি। যেমন তো নর্মালি আমার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করে ওখানে দেখি 9-10টা কোর্স হয়ে যায় সবার বাসায় ঘুরতে ঘুরতে। তো এখানে আছি, তারপর আমরা বনানী যাই, এরকম যে অনেক জায়গায় ঘোরাঘুরি করা হয় আলহামদুলিল্লাহ। বন্ধুদের সঙ্গে যাওয়া হয় নিশ্চয়ই? ইয়েস ইয়েস ইয়েস, আমরা এখানে আমার ফ্যামিলির সাথে, আমার তো ঈদে সবসময় সকালে নামাজ পড়তে আমার যে নানার সাথে যাই, তারপর আমার ফ্যামিলির সময় মিলে এই ব্রেকফাস্ট টেকফাস্ট করে মাঝে মাঝে যখন একটু সময় পাই একটু ফ্রেন্ডদের কল দিয়ে আমরা একসাথে মিলে একটু ঘুরে আসি। আচ্ছা, আমি একটি জিনিস লক্ষ্য করেছি ডাক্তার খালিদ, আমি যে কথাটি বলতে চাই যে আপনাদের মাঝে একটা বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমি যতটুকু কথা বলে বুঝলাম যে এই সন্তানের সাথে যে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্কের প্রয়োজনীয়তা, বিশেষ করে একটি সংসারে বা একটি পরিবারে, সেটি কতখানি গুরুত্বপূর্ণ এবং এ থেকে আসলে তাদেরকে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে তাদেরকে কি সুন্দরভাবে গাইড করা যায় কিনা? খুব সুন্দর প্রশ্ন। আমার মনে হয় যে এই ব্যাপারটাতে আমরা খুব লক্ষ্য দেওয়া উচিত আমাদের সব গার্জিয়ানদের, যারা প্যারেন্ট, আমার বাবা মা। আমার সন্তান যখন জন্মগ্রহণ করে 2001 সালে, তখন আমি চাকরি করতাম না। তো আমার গিন্নি ও কাজ করতো এবং আমি বেসিক্যালি সেই সময়টা আমি আমার সন্তানের সাথে সম্পূর্ণ সময় কাটিয়েছি। ওর দেখভাল আমিই করতাম বেসিক্যালি। তার মা যখন অফিস থেকে আসতো তখন মা আবার এটা হ্যান্ড ওভার নিত। আচ্ছা। সো আমি ওর সাথে মিশতে মিশতে যেটা বুঝলাম, ছোটো থেকে আমি এই পর্যন্ত আমার চোখের সামনেই ও বড় হয়েছে। তো ওর অনেক জিজ্ঞাসা ছিল ছোটোবেলা থেকে, বাবা এটা কি, ওইটা কি, এটা কেন হলো, ওটা কেন হলো। আমি কিন্তু কখনো ধৈর্য হারা হইনি। আচ্ছা। কিন্তু এইটা করতে করতে একসময় দেখলাম আমার সন্তান আমার বন্ধু হয়ে গেল। আচ্ছা। যেটাতে আমি ইফেক্টটা পেলাম পরে যখন বড় হলো। ওর অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ওর স্কুল আছে, ওর মেডিকেল কলেজের আছে, কিন্তু আমাদের প্রতি ওর যে একটা খেয়াল, গুরুত্ব আমি সবসময় খেয়াল করছি এবং আমাদের কথাও মেনে খুব সুন্দরভাবে ও অবে করে এবং ও বোঝে। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, ওদের সাথে আমাদের দুজনের কোনো কনফ্লিক্ট হয় না কখনো। আমরা একটা লজিক্যাল জায়গায় কিন্তু আমরা একটা জিনিস শেষ করতে পারি। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোনটা সেটা ও মেনে নেয়, আমার ইম্পর্টেন্সটা ও মেনে নেয়, ওটা আমি মেনে নেই, ও মা মেনে নেয়। তো দেখা যায় যে আসলে প্যারেন্টদের সাথে সন্তানদের একটা সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা ওদের যেটা হেল্প হয় সেটা ওরা বাহিরে বেশি সময় দেয় না। আর বাহিরের সময় দেওয়া হচ্ছে যে খারাপ তা না, বাট কোথায় দিচ্ছে সেটা আমরা সবসময় নজর রাখতে পারি না। তো সেটা দেখা যায় যে মাঝে মাঝে অনেকে বাবা মায়ের নেগলিজেন্সির কারণে অনেক সন্তানরা কিন্তু ভালো সন্তানরা কিন্তু হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়। ওরা জানে না ওরা কী করতে হবে। এখন ওরা বুঝতে পারে যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। যখন সে নিজে বুঝতে পারে যে তার পথটি, যে কোথায় যেতে হবে, এই জায়গাটি। তো ফ্রেন্ডশিপ বিটুইন প্যারেন্ট অ্যান্ড ডটার অ্যান্ড চাইল্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। মা হিসেবে আসলে কখনো কি বাবা ছেলের কোনো কনফ্লিক্ট আপনাকে মোকাবেলা করতে হয়েছে যে দুজন ডিফার করছে, আপনি রেফারি হিসেবে আবির্ভূত হয়েছেন? আমার বাসায়, আমি আমার বাসার কথা বলি, আমার ফ্যামিলিতে আমি হচ্ছি এক পক্ষ, আর আমার এক মেয়ে আছে, এক ছেলে এক মেয়ে। ও তো আজকে আসতে পারেনি, ওর আসার কথা ছিল। তো ওরা তিনজন এক পক্ষ, কিছু তো কনফ্লিক্ট হয়। কারণ মা হিসেবে আমি একটু বেশি শাসন না, আমি আসলে লিমিটেশনস গুলি বলি যে কি করা যাবে, কি করা যাবে না, বেশি এটা আসলে আমি আমার বাবা আমাকে শিখিয়েছেন, বাবা আমাকে গাইড করতেন ছোটবেলায়। সো আমি যখন দেখলাম যে আমার বাচ্চাদের কিছু গাইড করা দরকার, মানে ওরা তো পারছে বা করছে, কিন্তু এইটা করা যাবে না বা এতটুকু করলে হয়, এবং ওরা এটা শিখে বড় হয়েছে। যা কোথাও গেলে কিন্তু আমাকে কল করে যে মা আমার দেরি হবে আসতে, ওকে ফাইন। আমি কিন্তু ওদের ইয়েস বলি, কখনো নো বলি না, কিন্তু ওরা জানে যে এই সময়ের মধ্যে বাসায় ফিরতে হবে বা মাকে একটা কল করা দরকার। এই জায়গাটি আসলে ভীষণ চমৎকার, দরকারি একটা কথা বলেছেন সাইফ। আমি আসলে জানতে চাই, মেডিকেলের পড়ার ইচ্ছাটা কি তোমার নিজের থেকে নাকি আসলে প্ররোচিত হয়ে, কেন আসা হলো মেডিকেল? এটা আসলে আমি বলবো যে ছোটবেলা থেকে আমি আসলে বড়ই হয়েছি আমার বাবা মাকে দেখে। আমার বাবা মা তো আমার অলওয়েজ ফার্স্টে আমি এক্সপ্রেশন পেয়েছি ডক্টরের এক্সপিরিয়েন্স থেকে। আব্বু স্টেথোস্কোপ নিয়ে আমি মনে হয় ছোটবেলায় অনেক খেলতাম, এরকম হিস্ট্রি আছে। তো ওখান থেকে আসলে আস্তে আস্তে আমার একটা ইচ্ছা তৈরি হয়েছে। তো আমার তো এক সময় তো আমেরিকায় যাওয়ার জন্য, যে আমি আমেরিকা অনেকগুলো ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেছি, আমার হয়েও গিয়েছিল স্কলারশিপ সহ। পরে কোভিডের সময় আমি মেডিকেল অ্যাডমিশন টেস্ট হচ্ছিল, ভাবলাম একটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি ঢুকে গিয়েছি। কিন্তু এখন নিজের মানে ভালো লাগছে খুবই, ভেরি অ্যামেজিং এক্সপেরিয়েন্স। মানে খুব মানুষের জন্য, সেবার জন্য এগিয়ে যাওয়া, এটা আমরা শুনবো। সাইফ কিন্তু বহুগুণে গুণান্বিত। আমি শুনেছি যে তুমি খুব ভালো গান গাও। আমরা কোন একটা গানের প্রথম কলি আমরা শুনতে চাই আজকে দর্শকদের। জি জি, অবশ্যই। তাহলে আমি একটা
গান নিয়ে আমি চুজ করি একটা নজরুল গীতি গাই। হ্যাঁ হ্যাঁ শিওর। আমার হচ্ছে কোক স্টুডিওতে একটা খুবই বিখ্যাত নজরুল গীতি রিসেন্টলি গিয়েছিল, দাঁড়ালে দুয়ারে। আচ্ছা। আশা করি সবাই পছন্দ করবেন। হ্যাঁ শুরুটা শুনি। ঠিক আছে। দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী গাহিয়া সজল চোখে, গাহিয়া সজল চোখে, বেলা শেষে রাগিনী দাঁড়ালে দুয়ারে মোর, দাঁড়ালে দুয়ারে মোর। বাহ, চমৎকার চমৎকার। আমরা আসলে Thank you. হয়তো সময় সংক্ষিপ্ততায় পুরো গানটি শুনতে পারলাম না, কিন্তু শুরুতেই বুঝলাম যে এই গানটি আসলে দারুণ এবং খুব দারুণ গেয়েছো তুমি। thank you, অসংখ্য thank ধন্যবাদ। আমরা প্রফেসর ডক্টর জাহানারা লাইজু আপনার কাছে একটু আসি, যে বিষয়টি আমরা জানতে চাই একজন শিক্ষক হিসেবে আপনি দীর্ঘদিন শিক্ষকতার সাথে যুক্ত আছেন ফার্মাকোলজি বিভাগে, জি। এবং সে একই কলেজে সে সাইফও পড়ছে। জি। তো কখনো এরকম মনে হয়েছে কিনা যে আসলে ছাত্র শিক্ষক বা শিক্ষিকার যে সম্পর্কটি রয়েছে সেখানে যে একটি রেসপেক্ট একটি বিষয় রয়েছে, এবং মাঝে মাঝে যে আপনাদেরকে অনেক সময় কঠোর হতে হয়, মানে তাদেরকে শেখানোর জন্য অথবা তার ভালোর জন্য, সে জায়গাটি কি আপনাদের সময় যখন আপনারা পড়াশোনা করেছেন আর এখন যে তারা পড়াশোনা করছে এর মাঝে কোনো বড় ধরনের পার্থক্য দেখেন কিনা, মানে রেসপেক্ট কমে যাচ্ছে কিনা, এটি নিয়ে অনেকেরই আসলে প্রশ্ন রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন বা একটা টপিক নিয়ে আলোচনা, যে অবশ্যই তো একটা গ্যাপ আছে, যেটা আপনারা সবাই জানেন, একটা জেনারেশন গ্যাপ। আমাদের জেনারেশন এখন ওরা যে জেনারেশন আমরা বলি, তো ওদের সাথে আমাদের মতভেদ বা মত পার্থক্য ঠিক থেকেই যায়। আমাদের সময় আমরা কিন্তু সব কিছুতে ভয় পেতাম, আচ্ছা, যে আমাদের একটা মনে হচ্ছে যে আমার টিচার কি বলবেন, আমরা এইভাবে আমরা শুনতাম, কথা শুনতাম, তারা যেভাবে বলতো সেভাবে আমরা করতাম, বা আমরা টিচারের রুমের সামনে থেকে হাঁটতাম না। আপনারা মনে হয় সেটা অভিজ্ঞতা আছে। যেমন আমার প্যাথোলজি যে আমাদের প্রফেসর ছিলেন, তার স্যারের সামনের দরজা দিয়ে আমরা ভুলও হাঁটতাম। পড়া যাবে না। ভুল করা যাবে না, মানে এরকম স্যার দেখে ফেললে হয়তো বলবে যে ক্লাস ফাঁকি দিয়ে কোথাও যাচ্ছি না, ক্যান্টিনে যাচ্ছি কিনা। কিন্তু এখনকার হয় কি, যেমন আমরা বাসাতে যেভাবে আমাদের ছেলেমেয়েদের ট্রিট করি আর কি, ঠিক সেরকম আমাদের এডুকেশন সেক্টরেও কিন্তু ওইভাবেই তাদেরকে ট্রিট করতে হবে। খুব ফ্রেন্ডলি একটা রিলেশন থাকতে হবে। অবশ্যই একটা রেসপেক্টের জায়গা তো থাকবেই, যেহেতু টিচার স্টুডেন্ট একটা রিলেশনশিপের মধ্যে রেসপেক্ট তো অবশ্যই থাকবে, একটা লিমিটেশন থাকবে। এবং তার সাথে কিন্তু ওরা যেটা হচ্ছে, আমরা যেটা একটু ভয় পেতাম বা আমাদের একটা আতঙ্ক, সেটা ওদের মধ্যে আসলে নেই। এটা হচ্ছে জেনারেশন গ্যাপের একটা বেনিফিশিয়ারি দিকটা আপনি বলতে পারেন। আর একটা হচ্ছে ওদের যেটা ওদের ফ্রেন্ডলি একটা অ্যাটিটিউড আমাদের সাথে, ওদেরকে আমরা ইনভাইট করি বা ওরাও চায় যে আমাদের সাথে টিচার ওরকম, মানে টু ওয়ে যে একটা ব্যাপার থাকে, আমরা যখন ক্লাস নেই বা আমরা পরীক্ষার সময় যখন থাকি, তখন ওরা চায় যে ফ্রিনেসটা আসুক। তাতে হয় কি, ওদের ডেলিভারিটা বলে বা এক্সাম যেটা প্রিপারেশন বলেন, যে আমাদের সাথে আসা, কমিউনিকেট করা, সেটা ওদের জন্য খুব ইজি হয়, খুবই ভালো হয়। এবং এটার জন্য ওরা ভালো। আর যদি আমি তার সাথে গুরুগম্ভীর আগের মতো, আমার সেই প্যাথোলজি প্রফেসরের মতো বা অ্যানাটমি স্যারের মতো যদি আমরা গুরুগম্ভীর থাকি, তাহলে একটা গ্যাপ থেকে যাবে। তখন কিন্তু হয়তো কমিউনিকেশনটা ভালো হবে, জিজ্ঞাসাটা আসলে হ্যাঁ, ভিতরেই জিজ্ঞাসাটা রয়ে যায়। হবে না সেরকম। জি, অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর জাহানারা লাইজু। আপনি এই মানে জেনারেশন যে গ্যাপটি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন, এবং সমাধানটি মানে আসলে কিভাবে এদের সাথে নিজেকে অভিযোজিত করতে হবে অভিযোজিত করছি, আমি সেটিও করার আসলে- চেষ্টা করেছি সেটি- সবসময়, সেটিও কারণ আমি বলেছেন। আমাদের ওদেরকে চেষ্টা করি বুঝতে, যারা আসলে ওরা কি চাচ্ছে, ওরা কিরকম করে চাচ্ছে, বা ওদের যে কালচারাল ব্যাপারগুলি বা এডুকেশন সেক্টর, এবং একটা মানুষের ডেভেলপমেন্টের পাশাপাশি, এডুকেশনের পাশাপাশি কালচারালি ডেভেলপ করা Develop খুবই হওয়া জরুরি। ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাতে জরুরি, হয় কি, আমরা ব্রডনেসটা আসে, সব কিছুর সাথে অ্যাডজাস্টমেন্টটা ভালো হয়, এগুলি আমরা টেক কেয়ার করি, অবশ্যই দেখি আর কি। অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে আজকে এই চিকিৎসক পরিবার আপনারা তিনজন, আমরা জানি যে শুধু পড়াশোনা নয়, একই সংস্কৃতির সঙ্গেও আপনারা সম্পূর্ণভাবে জড়িত। আমরা হৃদয়ের গল্প অল্প অল্প করে শুনছি, ফিরে আসবো একটু পর, তার আগে একটা ছোট বিরতি নিয়ে নেই। সুপ্রিয় দর্শক, সঙ্গেই থাকুন, আমাদের চিকিৎসক পরিবারের দম্পতি গল্পের সঙ্গেই থাকুন, একটু পরে ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি ঈদ আনন্দের সুরক্ষায় প্রতিদিনের বিশেষ সেগমেন্টে একটি চিকিৎসক পরিবারের হৃদয়ের গল্প নিয়ে আমরা অল্প অল্প করে আগাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রফেসর ডক্টর এস এম খালিদ হাসান, প্রফেসর ডক্টর জাহানারা লাইজু এবং তাদের সন্তান সাইফ মাহমুদ। আমরা সাইফের কাছে সরাসরি চলে যাই, যে মাকে বাসায় মা হিসেবে দেখা হয়, কলেজে শিক্ষিকা হিসেবে। তো এই যে মা এবং শিক্ষিকা এবং এই যে ভিন্ন একটি রূপে মাকে দেখা যায়,
কোন কাকে বেশি ভালো লাগে বা কোনটা বেশি আসলে মাকে ভয় পাওয়া হয় নাকি শেষ কলেজ? ধন্যবাদ। এটা আসলে আমি বলবো যে আমি তো মাকে সবসময় দেখেছি আমাকে ছোটবেলা থেকে আদর করে বড় করছে, মা সবসময় আমার খেয়াল নিয়েছে। তো আমি তো প্রথম যখন কলেজে ঢুকে মায়ের ক্লাস প্রথম করলাম, আমি বোকা হয়ে গেলাম যে আল্লাহ, আমি কি আসলে মাকে দেখছি নাকি এত প্রফেশনাল একজন যে এত ভালো ক্লাস নিচ্ছে। আমি তো পরে অনেক অবাক হয়ে গেলাম। পরে আমি বাসায় এসে মায়ের অনেক প্রশংসাও করলাম। তো আসলে আমি ক্লাসে ঢোকার পর আমি ফিল করলাম যে একটা ইন্টারাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ক্লাস, যে আমাদের টিচার স্টুডেন্টের মধ্যে একটা কমিউনিকেশন, বা আমাদের টিচাররা একটা ধরেন একটা টপিক নিয়ে একটু ভাস্টভাবে আলোচনা বা একটু কনসেপচুয়ালি এক্সপ্লেনেশন, এরকম কিছুভাবে একটু টিচাররা যদি কানেক্ট করে, তাহলে আমি ফিল করি একটা স্টুডেন্টের জন্য আরো ভেরি ইজি টু কোপ উইথ দ্য ম্যাসিভ সিলেবাস দ্যাট উই আর ফেসিং। এই জায়গাটিতে আসলে সংযোগ করাটি সম্ভব হয়। আমি প্রফেসর টেসেম খালিদ মাহবুব আপনার কাছে একটু আসতে চাই যে মানে বর্তমান যে মেডিকেল শিক্ষা ব্যবস্থা রয়েছে, আপনি যেহেতু ঘরে একটি মেডিকেল শিক্ষার্থী রয়েছে আপনার সন্তান, কি মনে করেন যে এর আধুনিকায়ন আসলে কতখানি জরুরি, অথবা যে শিক্ষাটি তারা নিচ্ছে, মানে সম্প্রতি আমরা যেটা বলছি যে মেডিকেল শিক্ষার আরও বেশি উন্নতি হওয়া দরকার, সংস্কারের পথে মেডিকেল শিক্ষার একটি ধারা আসলে চালিত হওয়া দরকার, এই বিষয়টিতে আপনি কি ভাবনা রয়েছে আপনার? খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্ন সমস্ত জাতিরও। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মিটিং করছি কীভাবে হেলথ সেক্টরকে ডেভেলপ করা যায়। আপনি নিজেও জানেন, আপনি যে ডক্টর হিসেবে, যে আমরা চিকিৎসা দিচ্ছি, সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা পড়াচ্ছি, আমাদের স্টুডেন্ট হচ্ছে, কিন্তু কোথায় যেন আমি একটা প্রবলেম খুঁজে পাচ্ছি। সেটা সমাধান কিন্তু, যেমন আমি এখন মাস্টার্স লেভেলে এমডি, এমএস, তারপর এফসিপিএসদের ক্লাস নিচ্ছি ফাইনাল ইয়ার। তো ফাইনাল ইয়ারে কিন্তু আসলে বেসিক্যালি এই যে এমবিবিএসে যে ওরা পড়াশোনা করছে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, দেন মেডিসিন, সার্জারি, এই সব মিলিয়ে কিন্তু আমাদের একটা স্পেশালাইজড যে কোর্সে ভর্তি হচ্ছে এমএস অথবা এমডি। তো সেখানে দেখা যায় যে আমরা তখন গাইডলাইন দিব হলো হায়েস্ট গাইডলাইন। তো গাইডলাইন দিতে যেয়ে তখন দেখছি যে ওদের কেন যেন এই অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রির লেভেলটায় একটু প্রবলেম আছে। তো সেক্ষেত্রে আমাকে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিতে হয় যে ওদের তো ছেড়ে দেওয়া যাবে না, অবশ্যই আমাকে আসল কাজটা করার আগে ওদেরকে অবশ্যই ওটাকে রিভিউ করাতে হবে। ইয়েস, দিস এ প্রবলেম, বিকজ আপনি জানেন যে মেডিকেল সেক্টরটা আমাদের এই যে কারিকুলাম, কোর্স কারিকুলাম, এটাতে লিমিটেশন আছে সময়ের। তো সেই সময় তো আসলে মেডিসিন, অ্যানাটমি, ফিজিওলজি যদি আমরা বেশি পড়াতে যাই, তখন থেকে সময়টা পাওয়া যায় না। জি, তখন ওদের সাথে যে আমাদের ইন্টারাকশন হয়, আমি খুব শর্টে ওই সাবজেক্ট রিলেটেড অ্যানাটমি, ফিজিওলজিটা আমি শেষ করে ফেলি। আমার মনে হয় সব টিচারদের এটা ফলো করতে হবে, মানে এটা করলে মনে হয় একটু রিক্যাপিচুলেশন হয়, ভালো হয়। খুব সুন্দরভাবে বলেছেন এবং এর আধুনিকায়নটা অবশ্যই প্রয়োজন। প্রফেসর জানার লাইজু, সন্তানকে শিক্ষার্থী হিসেবে দেখতে এবং তার পড়াশোনার মানটি আসলে কেমনভাবে আসলে দেখছেন, মানে সে ঠিকমতো কতখানি মেডিকেল যে ধারাগুলো সেগুলো ফলো করছে, এবং সেক্ষেত্রে আলাদা বিশেষ কোনো গাইড আপনি দিচ্ছেন কিনা? জি, ধন্যবাদ। মা হিসেবে একরকম গাইড করি, আর যখন টিচার হিসেবে থাকি তখন একদম টিচারই থাকে আর কি, শিক্ষক হিসেবেই। তো আমি আমার ছেলে বলে না, বা আমার সন্তান যখন সে মেডিকেল স্টুডেন্ট সেই জন্য না, আমি সবাইকেই বলি যে সিরিয়াসলি, কারণ মেডিকেল প্রফেশনটা তো আসলে এটা তো আপনি বুঝতেই পারছেন হিউম্যান বডির উপরে কাজ করবে। পড়াশোনাটা শেষ করে, যেমন আমরা জেনারেল লাইনে যারা পড়াশোনা করে তারা কিন্তু হয়তো ব্যাংকিং সেক্টরে বা অন্য সেক্টরে কাজ করে, কিন্তু এদের পড়াশোনাটা শেষ করার পরে কিন্তু একদম সরাসরি হিউম্যান বডির সাথে চলে যায়। সো সেখানে তাদের পারফেকশন বা টাইম ডিসিশন মেকিং বা ট্রিটমেন্ট প্রসিডিউর সব কিছু কিন্তু একদম আপ টু ডেট এবং আপডেটেড থাকতে হবে। আপনি রিসেন্টলি দেখেছেন যেমন আমাদের তামিম যে তাকে কিভাবে সেভ করা হলো। সো এরকম সবাই যেন একদম রেডি থাকে যে আমরা যে কোনো পেশেন্টকে বা যে কোনো, এখন দেখা যায় আন্ডার গ্র্যাজুয়েট যেটা হচ্ছে যে আমরা যেটা বাইরের দেশে হয়, এটা আমি আপনার সাথে একটু আলোচনা আসতে চাই, যে আমাদের বাইরের আশেপাশে বা আমাদের ধরেন আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে বা ইংল্যান্ডে এবং পার্শ্ববর্তীদের ভারতেও লাইসেন্স পরীক্ষার একটা হয়, যে যখন কোর্স শেষ করে যায়, আপনার কোর্স যখন এমবিবিএস কোর্স করার পরে কিন্তু একটা লাইসেন্স পরীক্ষা দিয়ে কিন্তু ওদের প্র্যাকটিসে আসা দরকার। তাতে হয় কি, আপনার এখানে ভুল ত্রুটি বা তাদের ডিসিশন মেকিং এগুলি কিন্তু কারেকশন হয়ে আসে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে পাশ করার সাথে সাথেই তারা কাজে ঢুকে যায়। তখন যে গ্যাপটাই, যে আমার হাজব্যান্ড যেটা বললো যে একটা গ্যাপ তৈরি হয়, পড়াশোনাটা ভুলে যায় কোনো সাবজেক্টের, সেটা হয়তো ওরা আবার একটু রিক্যাপিচুলেট করতে পারে। এটি আসলে সমাধান হতে পারে হয়তো। একই সঙ্গে আমি জানি যে একটি সংস্কৃতি পরিবারের সন্তান আপনি,
আপনার চাচা শহীদ আলতাফ মাহমুদ, শহীদ আমার আলতাফ ভাইয়ের মাহমুদ একটা সুরকার। এবং একজন বিখ্যাত সুরকার ছিলেন, সুরকার তার ছিলেন। অনেক, এবং আপনি একজন বিটিভির একটি ইনলিস্টেড শিল্পী। জি, জি, তো এই যে একসময়- প্রফেশনের পাশাপাশি এই যে গান গাওয়া, বিশেষ করে গানের প্রতি আপনার অনুরক্ততা আমরা শুনেছি, কিভাবে আসলে শুরু হলো, এবং আমরা অনুরোধ করব যে একটি গানের কিছু অংশ যদি আপনি শোনান শহীদ আলতাফ মাহমুদের সুরের কোনো একটি অংশ। জি, ধন্যবাদ। আসলে গানের শুরুটা পারিবারিকভাবেই হয়েছে, যেহেতু পরিবারের মধ্যে আমার সুর আছে, আমার চাচা যেহেতু একজন সুরকার, তো ছোটবেলা থেকেই আসলে বড় হয়েছে ওরকম শুনে শুনে। আর বাবা খুব গানের ভক্ত। জি। বাবা বলতেন যে পড়াশোনা তো থাকবেই, পড়াশোনা তো থাকবেই, কিন্তু তার সাথে এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস, আমি সেটা জরুরি। ডিবেট করতাম, আমি আবৃত্তিও করেছি, আচ্ছা, আচ্ছা। মানে কালচারাল অ্যাক্টিভিটিসগুলি বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে আমি নিজেকে সবসময় জড়িত। এবং বাবা চাইতেন আমি রচনা প্রতিযোগিতা বা আমাদের সময় যেগুলি ছিল সেগুলি আমি ছিল আর কি। সবকিছুতে অ্যাটেন্ড করেছি। তো ওইখান থেকে শুরু। আর যখন আমি এমবিবিএস কোর্সে আসি, তখন তো আলটিমেটলি যা হয় আমাদের প্রফেশনের কারণে বা পড়াশোনার কারণে একটু দূরে সরে যাই। আমি মেডিকেলে ঢোকার আগেই আসলে এনলিস্টেড হয়েছিলাম বিটিভি। হ্যাঁ, বিটিভিতে। তো বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে আমি পড়াশোনা করেছি। তো সেখান থেকে ঢাকা এসে প্রোগ্রাম করা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল, মাঝে মাঝে আসতে পারতাম বা আসতে পারতাম না, এরপর একটু ডিসকন্টিনিউশন হয়ে যায়। পরবর্তীতে যখন আমি যখন পাশ করে আসি, আমার সংসার হয়, আমার বাচ্চার দেখি, আমার মেয়ে দেখি আমার সাথে সাথে গান করছে গুনগুন করে, মানে এই যে বাই বর্ন তার মতো সুরটা কিছু চলে genetic আসছে। হ্যাঁ, ভাবে তখন চলে আমার ওদের গেছে। সাথে সাথে শুরু করলাম যে না, গানটা চর্চা করা রাখা দরকার বা একটু গানটা প্র্যাকটিসে থাকা দরকার আমার। আচ্ছা, তো আমরা শুনি কিছু কয়েকটা লাইন। দেখি আমার চাচার সুরেই ওনার শেষ সুর, মানে ফিল্মের একটা সুর, গানের সুর, যেটা হচ্ছে গিয়ে আপনার অবুঝমন সিনেমার শুধু গান গেয়ে পরিচয়। আমি ওই গানটা কিছু অংশ শুনি। শুধু গান গেয়ে পরিচয়, শুধু গান গেয়ে পরিচয়, চলার পথের ক্ষণিক দেখা, একই শুধু অভিনয়, শুধু গান গেয়ে পরিচয়, এই অবুঝ মনে কে যে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দেয়, ও গো জোছনা তুমি বলো না, কেন জিউ তলায় হৃদয়, শুধু গান গেয়ে পরিচয়। অসাধারণ, আসলে আমরা একেবারেই নস্টালজিক হয়ে গেলাম। সেই অবুঝমন একটি খুব বিখ্যাত একটি ছবি, এবং সেই সময়ের এই গানটি ভীষণ জনপ্রিয়, ছিল। এখনো মানুষের মুখে মুখে সাবিনা ইয়াসমিনের গাওয়া গান, এবং এখনো মানুষের মুখে মুখে ফেরে সেই গানটি। আপনি খুব চমৎকার করে, মানে আসলে যে এটি জেনেটিক্যালি যে আসলে সুর প্রবাহিত হয়, সেটি মনে হয় যে আসলে খানিকটা সত্যি আপনার কণ্ঠ শুনে মনে হলো। জি। আচ্ছা, আমরা এবার সাইফের কাছে আসি। সাইফ, মা যে গান গায়, সেই গানকে তোমাকে গান গাওয়ার অনুপ্রেরণা যোগায় কিনা? অবশ্যই আমি বলবো ছোটবেলা থেকে আমি দেখেছি আমার বাবা মা স্টেজে গাচ্ছে, স্টেজে থেকে আমি অডিয়েন্স থেকে তাদের সবসময় আমি ফোনে রেকর্ডিং করতাম, আর রেকর্ডিং করে করে আমি নিজেই শুনে হতবাক। তো এখান থেকে আমি আসলে তখনও আমিও ছোটবেলা থেকে আম্মা আব্বুকে দেখে গান গাওয়া শুরু করেছিলাম। এরপর যখন গলাটা ভেঙে গেল, এরপর আসলে একটু গান একটা পজ হয়ে গিয়েছিল। পরে আবার আস্তে আমি যখন মেডিকেলে উঠেছি তখন আবার একটু গান গাওয়া শুরু করেছি। তখন আমিও আলহামদুলিল্লাহ তাদের মতোই কয়েকটা স্টেজে পারফর্ম করার ট্রাই করেছি, হয়েছে। ইয়েস। আমি জানতে চাই ভবিষ্যতে তোমার আসলে চিন্তা ভাবনাটা কি? মানে আমরা যে গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত, এছাড়াও আরো অনেক উইং রয়েছে, যে গবেষণার বিষয় রয়েছে, আরো কিছু কন্ট্রিবিউট করার, সায়েন্টিফিক কিছু কন্ট্রিবিউট করার উপায় রয়েছে, এই ধরনের কোনো চিন্তা ভাবনা রয়েছে কি? জি, এখানে আসলে আমরা যে এখন মেডিকেল সায়েন্স পড়ছি, মেডিকেল সায়েন্সের এটা খুব বড় একটা, আমি যদি ডিভিশন বলি তাহলে হবে একটা ক্লিনিক্যাল সাইড, একটা হচ্ছে নন ক্লিনিক্যাল আর রিসার্চ সাইড, যেখানে ডেভেলপমেন্টাল সাইড। তো ডেভেলপমেন্টাল সাইড আসলে আমি বলবো যে এটা ইজ ভেরি ফিউচার ওরিয়েন্টেড, যে ফিউচারে আমাদের যে সব আবিষ্কার হবে, জিনিসপত্র, যে আমরা কারেন্টলি যে সব ড্রাগ ইউজ করছি অথবা যে সব টেকনিক্স ইউজ করছি আমরা সার্জিক্যালি, মেডিকেলি, তো এখানে আসলে ওখানে ওই জায়গায় ডেভেলপমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা ক্লিনিক্যাল সাইডে পড়ছি আমরা ইজ বেসড অন দেয়ার ইনভেনশনস, ওখানে আমরা ইউজ করে করে অ্যাপ্লাই করে করে যাচ্ছি। ইভেন আমারও কিছু ইচ্ছা আছে যে আমার তো আসলে একটা সার্জন হওয়ার ইচ্ছা। ইনশাল্লাহ আমি একটু ক্লিনিক্যালি কাজ করার পর আমিও চাই যে কিছু ডেভেলপমেন্টালি কোনো কিছু যাই, কোনো একটা নতুন হয়তো একটা ড্রাগ অথবা হয়তো একটা টেকনিক অথবা ইভেন হয়তো একটা টিচার হিসাবে আমি যা শিখেছি টু পোর্ট্রে টু মাই নেক্সট জেনারেশনস। সো ওভারঅলি এটাই। আর হচ্ছে
আজকাল তো আমরা যে আগের আমাদের ডিজিটালি অ্যাক্সেস ছিল না জিনিসপত্র, এখন সবাই আসলে একটা খুব বড় ধারণা যে মোবাইল ফোন অথবা ট্যাবলেট অথবা কম্পিউটার হচ্ছে ছেলে মেয়েদের নষ্ট করে দেয়। তো সব কিছুর আসলে একটা প্রোজ অ্যান্ড কনস আছে। এখন আমি যদি এখন একটা ট্যাবলেট কিনে সারা রাত মুভি দেখতে থাকি, সারা দিন মুভি দেখতে থাকি, তাহলে তো এটা ব্যাড ইউজ হলো। বাট ডিজিটালি আমাদের হাতে সব কিছু আছে, আমরা যে কোনো সময় মেডিকেল সায়েন্সের যে কোনো ইনফরমেশন বা এই যে আমরা যে অ্যাটলাস দেখি, আমরা 3D মডেলস তৈরি করতে পারি, আমরা অ্যাটলাস দেখতে পারি, এরকম করে আসলে মেডিকেল সায়েন্সটা আরো ভেরি ইজিলি গ্রাস্প করা আমাদের জন্য এটাও সম্ভব এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমিও ফিল করি যে এরকম যে টেকনোলজিক্যাল ইউজ এটাও ইমপ্লিমেন্ট করা উচিত ইন এডুকেশনাল সেক্টর। একদম যথার্থ বলেছেন প্রফেসর ডক্টর এস এম খালিদ মাহমুদ। আমরা খুব সুন্দর স্বপ্নের কথা শুনলাম আপনার সন্তানের মুখে। একই সঙ্গে আপনার প্রত্যাশা কি তার এই যে সুন্দর ভবিষ্যতে একটি স্বপ্ন রয়েছে, সেখানে আপনি কি সেটার সাথে মানে কতখানি সহযোগিতা মানে মনোভাব ইনফ্যাক্ট আমার সন্তানের মেডিকেল সায়েন্সে আসার পাশাপাশি আমার এবং আমার ওয়াইফের যে কন্ট্রিবিউশন, আমরা আসলে বেসিক্যালি ওর সেলফ স্টাডির সাথে অলওয়েজ রিলেটেড। আমরা সবসময় খোঁজখবর নেই এবং যদি কোনো ইনফরমেশন দরকার হয় মুহূর্তের মধ্যে আমরা সলভ করে ফেলি। এবং আমি চাই যে আমার সন্তান জনগণের সাধারণ মানুষের পাশে থেকে তার হায়েস্ট সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব আমাদের দেশে বসে। আপনি গান গান আমরা শুনেছি, তো আজকে কি 4 লাইন শুনতে পারবো কিনা? আমি চেষ্টা করব। তো এখন জেনেটিক্যালি হয়তো বা আমার ওয়াইফের কাছ থেকে আমার ছেলে পেয়েছে, বাট আমি আসলে বেসিক্যালি টাচে থাকতে থাকতে গান শিখে গেছি। আমার ওয়াইফের কাছাকাছি থাকতে থাকতে আমি গানের প্রতি আরো বেশি অনুরক্ত হয়ে গেছি। আমি ক্যারেক্টার্স থেকে যখন পাশ করেছি, আমি ক্লাস 7-এ পড়তাম, তখন গান গেয়েছি টুকটাক, বাট এরকম তো গাইনি কখনো। বাট আমি আমার ওয়াইফকে দেখে আসলে অনুপ্রাণিত। আমরা 4 লাইন শুনি যেহেতু এখন বৃষ্টির সময়, বৃষ্টি আসছে, বৃষ্টি অল্প অল্প পড়ছে, ঈদের সময়, তো আমরা ওই জাতীয় একটা গান আমি শোনাতে পারি। জি প্লিজ। জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। বাহ, চমৎকার চমৎকার। আমি এই নিমন্ত্রণের সঙ্গে একই সঙ্গে ডক্টর জাহানারা লাইজু আপনার কাছে আসি, এই নিমন্ত্রণ কবে পেয়েছিলেন ভাইয়ের কাছ থেকে এবং আসলে কিভাবে পরিচয় আপনাদের সঙ্গে? এটা যে শুধু গান গেয়ে পরিচয়ের মতো, গান গেয়ে পরিচয়ের মতো। ও হচ্ছে আমার চেয়ে 2 ইয়ার সিনিয়র, 2 বছরে। তো একটা নবীনবরণ অনুষ্ঠানে তখন আমাদের ডাকা হলো রিহার্সাল করার জন্য, যে ও গান করে যেহেতু আমিও গান করি, তখন থেকে আসলে গান করতে করতে গানের মাধ্যমে পরিচয়, গান করতে করতেই পরিচয়, তারপর তো এখন এই পর্যন্ত পরিণয়। খুবই দারুণ। এবং আপনাদের জীবনের সাথে গান এত ওতপ্রোতভাবে জড়িত যে আসলে মানে বলতেই হয় যে গানটির সার্থকতা আসলে আমরা দেখতে পেয়ে। আমরা একেবারেই আসলে শেষ পর্যায়ে, আমরা আজকের ঈদ আমি বিশ্বাস করি যে খুবই আনন্দময় কাটবে আপনাদের বাকি সময়টুকু, এবং আমরা এখানে যে আলোচনা করছি সেটি নিশ্চয়ই আপনাদের অনেক স্মৃতি আপনাদের মনে করে দিয়েছে। এবং একটি স্মৃতির কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে ঈদের গান। মানে আমাদের ঈদই শুরু হতো না যদি ওই আমাদের রেডিওতে হোক, চাঁদ দেখার পর, অথবা বিটিভিতে হোক, অথবা টিভিতে হোক, এই গানটি যদি আমরা কখনো না শুনতাম, আমাদের প্রিয় নবী কাজী নজরুল ইসলামের যে গান। আমি তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, বিশেষ করে যারা আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন এই ঈদ আনন্দে সুরক্ষায় প্রতিদিনে একটি দম্পতি পরিবারের এবং সে তার সন্তান সহ যে চিকিৎসক পরিবারের যে নানান ধরনের সুখ দুঃখের গল্প এবং আনন্দের গল্পের সঙ্গে যারা এতক্ষণ যুক্ত ছিলেন, তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা চিকিৎসা বিজ্ঞানে এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় যাদের একটি সুন্দর সুদূর প্রসারী সুচিন্তিত ভাবনা রয়েছে, এদের সঙ্গে থাকার জন্য। তোর সোনা দানা বালা খালা সব রাহিলীলা, তোর সোনা দানা বালা খানা সব রাহিলীলা, দে জাকাত মুর্দা মুসলিমে আজ
ভাঙাইতে নীর দে জাকাত মুর্দা মুসলিমে আজ ভাঙাইতে নীর রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে তু আসমানি তাগিদ। আজ পড়বি দে নামাজ রে মন সেই শীত গাহে। আজ পড়বি দে নামাজ রে মন সেই শীত গাহে। যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। যেই ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ।